আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল প্রিপজিশনাল ফ্রেজ। তো প্রিপজিশনাল ফ্রেজ দেখার আগে, প্রিপজিশনাল ফ্রেজ শেখার আগে আমরা একটা সেন্টেন্স দেখি। এখানে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি যে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম মারাত্মক সমস্যা তৈরি করেছে। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম মারাত্মক সমস্যা তৈরি করেছে। এই বাক্যে একটু সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো একটু দেখি তো। তৈরি করেছে এটা তো ভার্ব, এটা শিওর। কোন জিনিসটা তৈরি করেছে? ট্রাফিক জ্যাম তৈরি করেছে। যেহেতু ট্রাফিক জ্যাম করেছে সেহেতু ট্রাফিক জ্যাম হচ্ছে সাবজেক্ট। কি তৈরি করেছে? মারাত্মক সমস্যা। তাহলে কি তৈরি করেছে এটার উত্তর সবসময় অবজেক্ট হয়। কাকে তৈরি করেছে? অবজেক্ট। আর একটা অবজেক্ট নাই, দুইটা অবজেক্ট থাকতে পারে। আর তাইলে সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, অবজেক্ট চিনলাম। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এই যে ঢাকা শহরে, এইটাই সেই প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এটাই হচ্ছে সেই প্রিপজিশনাল ফ্রেজ। এখন এটা যদি আমি একটু ইংরেজি করি, ট্রাফিক জ্যাম সাবজেক্ট আনলাম। এখন যেহেতু তৈরি করেছে, করেছে, এই কারণে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ইউজ করব। আগের ক্লাসটা দেখে আসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি ঠিকঠাক আইডিয়া না থাকে। তো সাবজেক্ট বসালাম, তারপরে হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ বসালাম। কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ট্রাফিক জ্যাম হ্যাজ তৈরি করা বা সৃষ্টি করা ইংরেজি হচ্ছে ক্রিয়েট। তো ক্রিয়েটেড পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিয়েটেড। ট্রাফিক জ্যাম হ্যাজ ক্রিয়েটেড। মারাত্মক সমস্যা। মারাত্মক আর সমস্যা দুটো আলাদা জিনিস না, কিন্তু একই সাথে। কোনোটা থেকে কোনোটা আলাদা করা যাবে না। যদি মারাত্মক বাদ দিয়ে সমস্যা বলি, তাহলে মারাত্মক এই শব্দটা কি আর ইউজ করা যাবে না? ইউজ করা যাবে না। তো সেক্ষেত্রে একসাথে এটাকে বলে হচ্ছে সেই নাউন ফ্রেজ, তাই তো? নাউন ফ্রেজের কথা আমি বারবার বলি। তো সিরিয়াস প্রবলেম। এখন এই ঢাকা শহরে কি করব? তো যদি কোনো শব্দের শেষে এ থাকে, এরকম ঢাকা শহরে, বাংলাদেশে, ঠিক আছে, তারপর স্কুলে, বিদ্যালয়ে, হ্যাঁ, বাজারে, মাঠে, ঘাটে, যেখানে বলি, এরকম যদি এ থাকে 10টায়, 3টায়, সকালে, বিকালে, এমন যদি থাকে, তাহলে এ কথা যার সাথে থাকবে, যেই নাউন ফ্রেজের সাথে এ কথা থাকবে, সেটা ইন বা এট দিয়ে ব্যবহার করতে হবে। তো ঢাকা শহরে ইন ঢাকা সিটি, ইন ঢাকা শহর, ঠিক আছে। এটা আমি প্রথমে ইউজ করতে পারতাম, এখানে ইউজ করতে পারতাম। তো এখানে ইউজ করলে কেমন হতো? ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস প্রবলেম। ঠিক আছে, এইবার আসো আর একটা নাউন ফ্রেজ দেখি, প্রিপোজিশনাল ফ্রেজ দেখি। বাংলাদেশ মানে হচ্ছে, বাংলাদেশে যদি আমি ইংরেজিতে বলি বাংলাদেশ, কিন্তু যখনই হয়ে যাবে বাংলাদেশে, এর সাথে এ যুক্ত আসছে, এ যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে ইন বাংলাদেশ। তো আমাদের প্রথম প্রিপোজিশনাল ফ্রেজ ইন আর অ্যাট দিয়েই শুরু করি। তো আগেই দেখলাম যে বাংলাদেশ, শুধু বাংলাদেশ, কিন্তু যদি বলি বাংলাদেশে, ইন বাংলাদেশ। এখন ইন কোথায়, অ্যাট কোথায়? ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে বড়, আর অ্যাট হচ্ছে ছোট জায়গার ক্ষেত্রে। ঠিক আছে, ইন বড় জায়গা, অ্যাট হচ্ছে ছোট জায়গা। ক্লিয়ার? ওকে। তো যদি বলি বিদ্যালয়, বিদ্যালয়, তো সেক্ষেত্রে কি হবে? স্কুল। আর যদি বলি বিদ্যালয়ে, বিদ্যালয় আর স্কুল, কারণ বিদ্যালয় একটা ছোট জায়গা, যদি কেউ ইন বসাও তো সেক্ষেত্রে আহামরি ভুল হবে না। কিন্তু দেখা যাচ্ছে দুইটা জায়গার তুলনা হচ্ছে, স্কুল এবং দেখা যাচ্ছে যে কুমিল্লা শহর। স্কুল আর কুমিল্লা, স্কুলটা স্কুলে, যে স্কুলটা কুমিল্লায়, এখন স্কুল আর কুমিল্লার মধ্যে তুলনা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কুমিল্লার আগে ইন ইউজ করতে হবে এবং স্কুলের আগে অ্যাট ইউজ করতে হবে। কিন্তু শুধু যদি তুমি স্কুলটাকে বোঝাইতে চাও, তুমি বোঝাইতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি ইন অ্যাট ইউজ করতে পারো, সেটা কোনো সমস্যা নাই। তারপরে দেখো ঢাকা, ইংরেজি হচ্ছে ঢাকা, কিন্তু যদি বলি ঢাকায়, তাহলে ইন ঢাকা। এখন যদি বলা হয় শফিকের পরিবার, শফিকের পরিবার ঢাকায় বাস করে। হুম
শফিকের পরিবার ঢাকায় বাস করে। তাহলে এই বাক্যে সাবজেক্ট কি? শফিকের পরিবার, নট শফিক, কিন্তু শফিকের পরিবার একই সাথে, একটাই বিষয় কিন্তু। বাস করে, ভার্ব, কোথায় বাস করে? ঢাকায়। এটা কিন্তু অবজেক্ট না। কি বাস করে, কাকে বাস করে, না না, এটা কিন্তু অবজেক্ট না। ঢাকায়, ঢাকা না, ঢাকায় আছে। তার মানে ইন ঢাকা, এটুকু বুঝলাম। তার মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই বাক্যে কোনো অবজেক্ট নাই। তো খেয়াল করো, ইংরেজি করো। শফিকের পরিবার, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি কি হবে? শফিকের পরিবার, পরিবার অফ শফিক। তো দ্য ফ্যামিলি অফ শফিক। অথবা আরেকটা ভাবে লেখা যায় এটা, যদি কারোর নাম থাকে তো নামের পরে যদি কোনো একটা প্রপার নাউনের পরে যদি একটা এরকম কমন নাউন থাকে, তো এরকম লেখা যায় শফিক্স। শফিক্স অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে কিন্তু, তা না হলে প্লুরালের এস বোঝা যাবে। শফিক্স ফ্যামিলি, শফিকের পরিবার বাস করে। করে থেকে বুঝলাম এটা হচ্ছে, করে থেকে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি কেউ না দেখো অবশ্যই দেখে আসবে এটা, তা না হলে এটা বুঝবে না। তো বাস করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম লিভ। এখন শফিকের পরিবার থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এস বাই এস এর বিষয়টা মাথায় রাখতে হবে। শফিক্স ফ্যামিলি, শফিকের পরিবার, একটাই পরিবারের কথা বলছে, তাহলে লিভস। এইবার ঢাকায়, ইন ঢাকা। বিষয়টা বোঝা গেল কিনা আশা করি, আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরের প্রিপজিশনটা হচ্ছে টু। টু কেন? কোনো টু কীভাবে ইউজ হয়? কোনো দিকে, কোনো দিকে যদি গতিশীল থাকে, মানে একটা বিষয় ধরো একদিকে যাচ্ছে, এখনও সেই জায়গায় পৌঁছায়নি, সে ধরো ঢাকা, ঢাকার দিকে যাচ্ছে কিন্তু এখনও ঢাকায় পৌঁছায় নাই। ঢাকায় থাকে না কিন্তু ঢাকার দিকেই যাচ্ছে। হ্যাঁ, ঢাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এমন বোঝাইলে টু ইউজ করতে হয়। যেমন যেমন আমি ঢাকায় যাচ্ছি ধরো সাপোজ, ঠিক আছে, ঢাকায় আছে, অন্তস্থ আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাবতে পারো যে ইন বা অ্যাট ইউজ করবো, কিন্তু ঢাকায় কি এখন আছে, অবস্থান করছে? যদি অবস্থান করে তাহলে ইন অ্যাট ব্যবহার করব, কিন্তু অবস্থান যদি না করে, গতিশীল থাকে ঢাকার দিকে, তখন কিন্তু টু ইউজ করতে হবে, টু ঢাকা। তো তাহলে আমি, আই, যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম, ভার্বের আইএনজি লাগাও, আই অ্যাম গোয়িং, এইবার ঢাকা, এই যে টু ঢাকা। একই ক্ষেত্রে যে, আচ্ছা তোমরা মনে করতে পারো যে আমি শুধুমাত্র হ্যাবোধক বাক্যগুলো লিখছি, নট ইউজ করতেছি না, না বোধক কোনো বাক্য লিখতেছি না, বিভার দিয়ে বাক্য লিখতেছি না। তো এইটা মাথা খারাপ করার কিছু নেই, এইটা সবগুলো হ্যাবোধক বাক্য শিখবো, তারপরে নট কিভাবে ইউজ করতে হয়, না বোধক বাক্য শিখবো, তারপরে হ্যাঁ না উভয় বাক্য শিখবো, ঠিক আছে? তো তাহলে টু মানে কোনো দিকে, এরপরে আসা হচ্ছে ফ্রম। ফ্রম মানে থেকে, কোনো জায়গা থেকে, থেকে। টু মানে কিন্তু কাছেও হয়, টু কাছে, আমার কাছে, হি ইজ নন টু মি, আমার কাছে পরিচিত। বিষয়টা এমন, গিভ ইট টু মি, এটা আমাকে দাও, এমন। আর প্রিপজিশনাল ফ্রেজটা কীভাবে তৈরি হলো তাইলে দেখলাম যে প্রিপজিশন দিয়ে শুরু এবং নাউন, পরে একটা নাউন বা নাউন ফ্রেজ, ঠিক আছে? প্রিপজিশন দিয়ে শুরু, নাউন বা নাউন ফ্রেজ দিয়ে শেষ, সেটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, ঠিক আছে? প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে, ঠিক আছে? তো এটা একটু নোট করে নিতে পারো, প্রিপজিশন থাকবে, তারপরে প্রিপজিশন অবজেক্ট থাকবে, অবজেক্ট, এক কথায় অবজেক্ট। প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট থাকবে। আর অবজেক্ট কি হয়? অবজেক্ট কি হয় এটা আমরা অলরেডি জানছি। অবজেক্ট হয় নাউন, তারপরে প্রোনাউন, তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি নাউন ফ্রেজ, এই তিনটা থাকবে। প্রিপজিশনের পরে এইগুলো থাকবে, এইগুলো দিয়ে হবে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ফ্রম মানে থেকে, যদি বলি ঢাকা থেকে, তাহলে ফ্রম ঢাকা, ফ্রম
ঢাকা। ওকে, যদি বলি বিদ্যালয় থেকে ফ্রম স্কুল, ঠিক আছে। যদি বলি যশোর থেকে ফ্রম যশোর, হ্যাঁ। যদি বলি যে বাসা থেকে ফ্রম হাউস, ঠিক আছে। যদি বলি গ্রাম থেকে ফ্রম ভিলেজ, যদি বলি মন্ত্রণালয় থেকে ফ্রম মিনিস্ট্রি, তারপরে যদি বলা হয় যে প্রশাসনের থেকে, তাহলে ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম আর কি, এইভাবে দেখাইলাম আর কি। তো এরপরে আসো, ফ্রম এর পরে হচ্ছে ফর। ফর মানে জন্যে, ঠিক আছে, জন্যে বা জন্য। তো যদি বলি তোমার জন্য, তোমার জন্য, তা আগে জন্য তারপর তোমার, তুমি, তোমার জন্য আগে জন্য তারপর তুমি, ফর ইউ। ওকে, তারপরে যদি বলি আমার জন্য, তাহলে ফর অবজেক্ট বসাতে হবে, ফর আমি, এখন আমার জন্য, হ্যাঁ, আমার জন্য। তো আমার জন্য কিন্তু ফর তারপরে আমি। এখন আমি মানে কিন্তু এখানে আই না, যেহেতু আমি বলছি, এখানে আমি বলছিলাম যে প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট হবে, আর অবজেক্ট নাউন প্রোনাউন নাউন ফ্রেজ। এখন অবজেক্টটি কি আমি অবজেক্টে লিখি আমি আই, নাকি মি লিখি? অবশ্যই আমি মি লিখি। তো এই জন্যে এখানে আই হবে না, মি। ফর আমি, তোমার জন্য ফর তুমি, ইউ। তারপরে তার জন্য ফর, তার জন্য কি হবে? ফর হিম বা হার, অবশ্যই অবজেক্টিভ ফর্ম, ফর হি না। তারপরে যদি বলা হয় বিদ্যালয়ের জন্য, তাহলে ফর স্কুল। দেশের জন্য ফর কান্ট্রি, ঠিক আছে। তারপরে সমাজের জন্য ফর সোসাইটি, ফর সোসাইটি সমাজের জন্য। তারপরে যদি বলা হয় যে তোমার জীবনের জন্য ফর লাইফ, হ্যাঁ, বন্ধুর জন্য ফর ফ্রেন্ড, এমন আর কি। তো এইভাবে ফর দিয়ে আমরা প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। প্রিপজিশন দিয়ে শুরু হবে, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ দিয়ে শেষ হবে। এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এরপরের প্রিপজিশনাল ফ্রেজটা হচ্ছে উইথ। উইথ সাথে, উইথের আর একটা অর্থ আছে, সেটা পরে। উইথ হচ্ছে সাথে, তাইলে তোমার সাথে, তোমার সাথে, উইথ ইউ। তারপরে যদি বলা হয় আমার সাথে, উইথ মি। তার সাথে, উইথ হিম। বাবার সাথে, উইথ ফাদার। মায়ের সাথে, উইথ মাদার। বাবা মার সাথে, উইথ প্যারেন্টস। তারপরে হচ্ছে বন্ধুদের সাথে, উইথ ফ্রেন্ডস। তারপরে বিদ্যালয়ের বন্ধুদের সাথে, উইথ ফ্রেন্ডস অফ স্কুল, উইথ দ্য ফ্রেন্ডস অফ স্কুল, তাই তো। তারপরে যদি বলা হয় শিক্ষকগণের সাথে, উইথ টিচার্স, এমন। আচ্ছা, এখন যদি বলি যে আমি ঢাকা যাচ্ছি আমার বিদ্যালয়ের বন্ধুদের সাথে। দেখো তো, বিশাল বড় একটা বাক্য লিখছি, আমি ঢাকা যাচ্ছি আমার বিদ্যালয়ের বন্ধুদের সাথে। এখন আমি এই বাক্যের সাবজেক্ট, যাচ্ছি এই বাক্যের ভার্ব, আমি যাচ্ছি, তাহলে এইটা আমাকে আগে লিখতেই হবে। কি যাচ্ছি, কাকে যাচ্ছি, কোনো অবজেক্ট নাই। কি যাচ্ছি, কাকে যাচ্ছি, কোনো অবজেক্ট নাই। মনে করতে পারো কি যাচ্ছি, ঢাকা যাচ্ছি, হইলো কোথায় যাচ্ছি, কোথায়, তখন উঠতে হবে ঢাকা। তো ঢাকা এখানে অবজেক্ট না, ঠিক আছে। তাহলে আই, যেহেতু যাচ্ছি, অ্যাম গোয়িং, এটা খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, বারবার প্র্যাকটিস করে। ঢাকা যাচ্ছি, যেহেতু ঢাকার দিকে গতিশীল, সেহেতু টু ঢাকা, এটা বারবার প্র্যাকটিস করলে এটা অটোমেটিক মনের মধ্যে চলে আসবে। আমি ঢাকা যাচ্ছি বিদ্যালয়ের বন্ধুদের সাথে। বিদ্যালয়ের আমার বিদ্যালয়ের বন্ধু, এটা একটাই বিষয়, কিন্তু এটা সাথে, যেহেতু সাথে আছে, উইথ। এবার বিদ্যালয়ের বন্ধু, আমার বিদ্যালয়ের বন্ধু, আমার বিদ্যালয়ের বন্ধু,
তাহলে বন্ধু অফ আমার বিদ্যালয় উইথ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের, এই জন্য ফ্রেন্ডস, উইথ দ্য ফ্রেন্ডস অফ মাই স্কুল। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা এক একটা বাক্যের এক একটা অংশ শিখতেছি, অংশ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে আসো উইথিন। উইথিন মানে কোনো সীমার মধ্যে, সীমার মধ্যে। ঠিক আছে? সীমার মধ্যে কেমন? 10,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে। তো 10,000 টাকার মধ্যে এটার ইংরেজি কি? উইথিন 10,000 টাকা। বোঝা গেছে বিষয়টা? তারপরে 3 কিলোমিটারের মধ্যে, 3 কিলোমিটারের মধ্যে, উইথিন 3 কিলোমিটার। ঠিক আছে? তারপরে 5,000-এর মধ্যে, উইথিন 5,000, এমন আর কি। হুম। এরপরের শব্দটা হচ্ছে উইদাউট। উইদাউট মানে হচ্ছে ছাড়া। ঠিক আছে? তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, এটার ইংরেজি কি হবে? উইদাউট ইউ। আমাকে ছাড়া, উইদাউট মি। ঠিক আছে? তাকে ছাড়া, উইদাউট হিম। হুম। যদি বলি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে একজনকে ছাড়া, একজনকে ছাড়া, বিশাল বড় একটা প্রিপজিশনাল ফ্রেজ লিখলাম। তো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে একজন, এটার ইংরেজি তো আমরা আগেই করা শিখছি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটার ইউজটা কি একটু মনে করার চেষ্টা করো তো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটা একটু ইংরেজি করার চেষ্টা করো। আচ্ছা, আমি বলি, অন অফ দিয়ে ইউজ করতে হয়। অন অফ দ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী। ঠিক আছে? এখানে আবার অফের ইউজ করতে হবে, অন অফ দ্য স্টুডেন্টস অফ স্কুল। ঠিক আছে? বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একজন, এটা হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী। আবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একজন, এটা হচ্ছে একজন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। ঠিক আছে? তো যদি একটু তোমরা আগের ক্লাসগুলো থেকে দেখো, এই যে এই ক্লাসটা দেখছো কিনা জানি না। তো যদি না দেখে থাকো তো এটা অবশ্যই দেখে আসবে। অন অফ দিয়ে ইউজ, বন্ধুদের মধ্যে একজন, অন অফ দ্য ফ্রেন্ডস, ছাত্রছাত্রীদের মধ্যে একজন, অন অফ দ্য স্টুডেন্টস, ফলগুলোর মধ্যে একটি, অন অফ দ্য ফ্রুটস। ঠিক আছে? শহরগুলোর মধ্যে একটি, অন অফ দ্য সিরিজ। তারপরে হচ্ছে নদীগুলোর মধ্যে একটি, অন অফ দ্য রিভার্স। হ্যাঁ, এটা। এরপরে আর একটা প্রিপজিশনাল ফ্রেজ দেখো, সেটা হচ্ছে কি নিয়ে? বিটুইন। বিটুইন দুইজনের মধ্যে, দুইটা বিষয়ের মধ্যে যখন হবে তখন বিটুইন ইউজ করতে হবে। দুইটা বিষয়ের মধ্যে কোনো কিছু, দুইজন ছাত্র, ধরো দেখা যাচ্ছে রাফি ও সাফির মধ্যে, সাফির মধ্যে, এমন যদি হয় তাহলে বিটুইন রাফি অ্যান্ড সাফি।
ঠিক আছে, এমন। আর যদি অনেকের মধ্যে হয় সেক্ষেত্রে এবং, অনেকের মধ্যে হলে এবং। এবং কেমন হয়? ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে তাহলে এমং স্টুডেন্টস বা এমং দ্য স্টুডেন্টস। জনগণের মধ্যে এমং পিপল। তারপরে তোমার মন্ত্রীদের মধ্যে এমং মিনিস্টার্স। তারপরে বলা যাইতে পারে ব্যবসায়ীদের মধ্যে এমং বিজনেসম্যান। হ্যাঁ, এইভাবে ছেলেদের মধ্যে এমং বয়েজ, মেয়েদের মধ্যে এমং গার্লস। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে বাক্যগুলোকে আরও বেশি সুন্দর করতে পারি। এখানে আরও একটু প্রিপোজিশনাল ফ্রেজের আরও একটা অংশ বাকি আছে, যেটা নন ফাইনাইট ভার্ব শেখার পরে আমরা শিখব। যেমন টু এর পরে সবসময় যে নাউন বসবে বিষয়টা এমন না। যেমন টু গো, টু এর পরে ভার্বও বসে, এটার অর্থ হয় এমন যেতে, যেতে, খেতে, লিখতে, পড়তে, দেখতে। হ্যাঁ, এটাও একটু মনে রাখতে পারো। টু গো যেতে, খেতে, লিখতে, পড়তে, দেখতে। তো এটা ভার্ব, তো এইটা ছিল নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যাওয়ার জন্য এমন যদি হয় যাওয়ার জন্য, যাওয়ার জন্য আমরা ফর শিখছি। তো জন্য যেহেতু ফর, আর যেহেতু যাওয়া, তো ফর গো না, কিন্তু ফর গো না, কিন্তু ফর গোয়িং এরকম ইউজ করতে হয়। তো আর নন ফাইনাইট ভার্বটা যখন শিখবো তখন এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রেজেন্ট টেন্সের আর একটা টেন্স বাকি আছে, সেই টেন্সটা শেখার পরে আমরা এই নন ফাইনাইট ভার্বগুলো শিখবো, তারপরে পাস্ট টেন্স শিখবো, তারপরে ফিউচার টেন্স শিখবো, তারপরে এই টেন্সের চ্যাপ্টার ক্লোজ করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং শুধুমাত্র এইটুকুতেই হবে না, তোমরা অবশ্যই এইটা, এই যেগুলো শিখছো এটা অবশ্যই প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করার জন্যে বইটা খুলে নিতে পারো, বইয়ে অনেক প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, বা কোনো একটা প্যারাগ্রাফ কম্পোজিশন এইটা ওপেন করতে পারো। তো এর মধ্যে অনেক সেন্টেন্স থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। তো এইভাবে করলে আশা করি মানে একটা আয়ত্তে আসবে। অবশ্যই আমি বারবার বলি যে সিস্টেম আর টেকনিক দিয়ে পরীক্ষায় মোটামুটি পাশ করা গেলেও কোনো দিন ইংরেজিতে কোনো ইংরেজি আয়ত্ত হবে না। হ্যাঁ, তো অবশ্যই বুঝে বুঝে এবং বেসিক ধরে ধরে পড়তে হবে ইংরেজি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।